স্যার গতকালের ক্লাসের পিডিএফটা পেলাম না হ্যাঁ, এটা ড্রাইভে। পেয়ে যাবেন। পিডিএফ পেয়ে যাবেন, আজকে পেয়ে যাবেন। ধন্যবাদ। আমরা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে জ্ঞান বিকাশ মতবাদ 3 নম্বর আজকে আলোচনা করছি। অসবেলে ডেভিড অসবেল, শিক্ষা তত্ত্ব। উনি 1918 সালে জন্মগ্রহণ করেন, 2008 সালে মৃত্যু করেন নিউ ইয়র্ক সিটি। তার তত্ত্বের মূল কথা, অর্থপূর্ণ শিখন তখনই হয় যখন শিক্ষার্থী নতুন তথ্যকে পূর্বে অর্জিত অভিজ্ঞতার সাথে সংযুক্ত করতে পারে। যদি শিখন পরিস্থিতিতে এক কাজে ব্যর্থ হয় তাহলে অর্থপূর্ণ শিখন হবে না, এটা হবে যান্ত্রিক শিখন। অর্থাৎ আমরা এই প্রকৃতিতে যা কিছু শিখি আগেরটার সাথে পরেরটার মিল থাকে। আগেরটার সাথে পরেরটা যদি মিলাতে না পারি তাহলে আমাদের শিখনটা হবে না। এটা হলো যে সহজ কথা, জানা থেকে অজানা। এটা যদি জানবো এটা লিঙ্ক ধরে অজানার দিকে এগিয়ে যাবে। এটা শিশু বাচ্চারা সবার কোলে যায়, প্রথম কিন্তু সবার কোলে যায় না। আচরণ দিক আগে যাকে চিনে মা, মার কোলে বেশি যায়, অন্য ক্ষেত্রে দূরে চলো। তারপর মার সাথে বাবা, এরপরে মা যখন আরেকজনকে পরিচয় করে দেয় তার আস্তে আস্তে সাহস বাড়ে, তখন দিকে। এখানে এই কথা বলছে যে জানা থেকে অজানা, সহজ থেকে কঠিন, একই সূত্রের তত্ত্ব অনুভব। যদি সে জানার সাথে অনাজানার অজানার শিশু মিলাতে না পারে তো ওইটা তার শিখন হবে না, স্থায়ী হবে না। ক্ষণস্থায়ী হবে। এটাকে বলা হয়েছে বজ্রবেলের ভাষায় যান্ত্রিক শিখন। আর যন্ত্র দিয়ে শিখন মানে এরা মনের সাথে মিলত। এই জন্য আমরা এক তত্ত্বটা বুঝে শুনে আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি। তার আমার আশা করি সবাই বলতে পারবে যে অর্থপূর্ণ শিখন তখনই হয় যখন শিক্ষার্থী নতুন তথ্যকে পূর্বে অর্জিত অভিজ্ঞতার সাথে সংযুক্ত করতে পারে, ধারাবাহিকতা থাকে। স্কুল ও বাচ্চাদের আমরা সব সাবজেক্টের ক্ষেত্রে দেখেন, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান আগে সহজ এরপরে কঠিন, তাই না? আগে শেখানো হয় নামতা, তারপরে শেখানো গুণ ভাগ, তাই না? এটা কি আগে বর্ণ, শব্দ, অক্ষর, সেন্টেন্স। উনি এই ধারাবাহিকতাটা রক্ষার জন্য জোর দিয়েছে। বুঝতে পেরেছে? এটা ছাড়া যদি অন্যভাবে চেষ্টা করি সেটা শিখন। এই জন্য উনি এই শিখন তার তত্ত্বটার 3টা শর্ত দিয়েছে। এই অর্থপূর্ণ শিখনের 3টি শর্ত। এক, শিক্ষার্থীকে অর্থপূর্ণ বিষয়বস্তুর সম্মুখীন হতে হবে, করতে হবে। অর্থপূর্ণ মানে কোন একটা জিনিস আনবে, এটার ব্যাখ্যা, কারণ, প্রাসঙ্গিকতা তার জানা থাকবে বা বুঝতে চেষ্টা করবে। অনর্থক, অহেতুক, অজানা এইসব বিষয় আনলে তার শিখন হবে না, এটা অ্যাভয়েড করবে। 2 নম্বর যে বিষয়টা আছে এটা তুমি বলেন দিকে, 2 নম্বরটা কি লেখা? বৈশাই বৈশাই লাঞ্ছনীয় স্কিমা। হোয়াট ইজ মেন বাই স্কিমা? স্কিমা মানে কি স্যার? স্কিমা মানে স্কিমা কি হলো, এটা বুঝতে একটু যদি কাইন্ডলি ব্যাখ্যা স্কিমাটা করতেন। হলো যে শিক্ষার্থীদের মেধার পরিধি কে কোনটা শিখতে পারবে বয়স অনুযায়ী, না চাহিদা অনুযায়ী, এটাকে স্কিমা দিয়ে বলা হয়েছে। কিন্তু সামনে আমরা আরেকটা ব্যাখ্যা করবো।
প্রত্যেক বাচ্চাদের স্কিমা থাকবে। প্যানের নির্দিষ্ট একটা পরিধি, এক একটা বিষয়ের একটা পরিধি, কোনটা উচ্চ, কোনটা মধ্যম, কোনটা নিম্ন, তার বয়স, চাহিদা সব কিছু মিলে স্কিমেটার কথা বলা হচ্ছে। তারপরে 3 নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন, বলেন যে 3 নাম্বারটা কি? অর্থপূর্ণ শিক্ষণ উপযোগী শিক্ষার্থীর মানসিক অবস্থা থাকতে হবে। অর্থাৎ যে ক্লাসে যে বিষয়টা পড়াবো ওই বিষয়টা পড়ার জন্য শিক্ষার্থীর মানসিক একটা অবস্থা বা আগ্রহ থাকতে হবে। যদি সেই অবস্থা বা আগ্রহ না থাকে তাহলে এই 3টা জিনিস, হ্যাঁ বুঝছিস, আমরা ক্লাস যখন নিব, কালকে তো আমার ক্লাসের ব্যাপক আলোচনা হয়েছে, পরে যারা ছিল বুঝতে পারছে, অনেক উপকৃত হয়েছে। আমরা যখন ক্লাস নিব আমার আগ্রহ দিয়ে আমি নেব। আমি আজকে টেনশন পেয়েছি, সামনে পরীক্ষা, আমাকে সিলেবাস শেষ করতে হবে, তাড়াতাড়ি করে যাই, তাহলে এটা হবে। এটা আমার মাথায় থাকবে ঠিকই, কিন্তু আমি আস্তে আস্তে এদেরকে আগ্রহী করে শিখাবো। তোমরা দেখো এটা আসো, এটা শিখ, এরকম মানে বাচ্চাদের আগ্রহী করে নিতে হবে, তার একটা মানসিক অবস্থা তৈরি করতে হবে। তাহলে রাসূলের যে সূত্রটা, এই সূত্রের এই শর্ত 3টা কার্যকরী থাকতে হবে। যদি শর্ত কার্যকরী না হয় তাহলে শিক্ষণটা হবে না। তাহলে আমরা শেষে বলতে পারি যে সার্থক শিক্ষণ তখনই হয় যখন শিক্ষার্থী তার জ্ঞানের স্তর থেকে শিখতে শুরু করে। জ্ঞানের স্তরটা কি বুঝতে পারছি আমরা? এটা বুঝতে কি? জ্ঞান স্তর হলো পূর্বে যেটা সে সঞ্চিত করেছে সেটা স্যার। হ্যাঁ, তোর মানে তার বয়স, মেধা, চাহিদা, যোগ্যতা অনুযায়ী তার যে স্তরটা সেটা স্থির করতে, ওইখান থেকে শিক্ষণটা শুরু করতে হবে। শিক্ষার্থী যখন কোনো নতুন জ্ঞান বা ধারণা তার নিজস্ব জ্ঞানের প্রাসঙ্গিক ধারণার সাথে সবচেয়ে সচেতন এবং সম্পূর্ণভাবে মেলাতে পারে, তখনই সেটা সার্থক। আর আগে একটা জিনিস শিখছি, এই শিক্ষাটার সাথে এটা মিলাচ্ছে, তাইলে যে শিক্ষণটা সার্থক হবে। তাহলে আপনারা যারা এখানে বিএড করতে আসছেন, আমরা আগেই বলেছি যে একাডেমিক শিক্ষার সাথে এই শিক্ষাটার কোনো মিল নাই। আসলে কি মিল আছে? কিন্তু আপনাদেরকে নিয়ে গেছি ওই জায়গায় যে শিক্ষাটা কোত্থেকে হবে, যে আমরা যে ক্লাস নেই 6 থেকে 10 পর্যন্ত, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের ক্লাস নিই, ওদেরকে কিভাবে পড়াবো, ওদের জ্ঞানের পরিধি কিভাবে শিখাবো, ওই জায়গায় আমাদের শিক্ষণটা হবে। তখন আপনারা চিন্তা করছেন, চিন্তা করে নিয়েছেন যে হ্যাঁ, তাহলে আমি যে প্রফেশনাল ক্লাস নিব, ওই ক্লাসে বাচ্চারা কিভাবে শিখবে, কেমন শিখেবে, ওই জায়গায় আমরা বুঝতে পারছি স্তরটা, হ্যাঁ আমাদের এখান থেকে শুরু। তখন আপনাদের মিলেছে। প্রথম প্রথম যারা হঠাৎ করে ক্লাসে আসছে এদের কাছে অনেকে ঘুমাইছে বা আগ্রহ ছিল না। এখন কি অনাগ্রহ সৃষ্টি হয়? এখন আপনাদের নিজের মন থেকে আর প্রশ্ন সৃষ্টি, তাইলে স্যার এর তথ্যে এইভাবে বলছে, আমি তো ক্লাসে এইভাবে নিই, তাহলে এটা কিভাবে হবে? তার মানে আপনার জ্ঞানের সাথে এটা সংযোগ করছে, এই জন্য এখন শিক্ষণটা হবে। এখন যে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসটাই নিচ্ছি, এগুলোর মধ্যে যদি কোনো প্রশ্ন আসে আপনারা কি লিখতে পারবেন না? হ্যাঁ, এটা আর কি, যে এইভাবে আর কি, যে বাচ্চাদেরও স্কুলে ক্লাসে পড়াতে গেলে যে পড়াবো তাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, যে জায়গায় নিয়ে গেলে আগ্রহী হবে এবং তাদের জ্ঞানের সাথে মিল। এখানে আপনার শেষ শব্দটা আবার পড়ি, এই আপনি বলেন। হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পেরেছি। ওই প্রথম যে মূল কথাটা, সেই কথাটা এখানে আবার পুনরাবৃত্তি করা হয়েছে এই জন্য যে তার তত্ত্বের মূল বিষয় এটাই,
এটা আমরা পরিস্ফুটন করাতে পারবো যদি আমরা আগ্রহী হই, আমরা সচেতন থাকি। ঠিক আছে, তো এই তথ্যগুলো আসলে বাচ্চাদের জন্য খুবই দরকার। এই জন্য যে আমরা যারা শিক্ষক আছি, আমরা যদি ওইগুলো না বুঝে, ওইগুলো ফলো না করে নিজের মতো করে নিজে পড়াই, তাহলে সেটা কার্যকরী হবে না, ক্লাসও হবে না, শিখানো হবে না, যান্ত্রিক শিক্ষণের মধ্যে হবে। আছে অনেক টিচাররা ক্লাসে গেলে মাথা গরম, চোখ গরম, একদম ক্লাস চুপচাপ, তাই না, কোনো কথা নাই, প্রশ্ন নাই, করা যাবে না, এই ধরনের পরিবেশ সৃষ্টি করে একদম ক্লাস নিয়ে চলে যায়। শিক্ষার্থীরা স্যার গেলে একটা হাফছেন গেল নাকি না, এই ধরনের যাবে না, এসে উৎফুল্ল ক্লাস নেওয়া যাবে না, এগুলো হবে না। যাক, তাহলে আমরা এই যে তত্ত্বটা আমরা আলোচনা করলাম হসপিটালে, এই হসপিটালে তত্ত্ব থেকে আমরা কিভাবে আমরা কাজে লাগাই দিব, আমরা কিভাবে ক্লাসে আমরা কাজে লাগাই দেব। মুর্শিদা বলেন, দি প্রথমটা বলেন। এখানে বলতে যে সহজ থেকে কঠিন, আমরা যে আলোচনা তার তত্ত্বটা পাইলাম, ওই তত্ত্ব প্রয়োগের ক্ষেত্রে আমরা কি করব, সহজ থেকে কঠিন, আগে সহজটা পড়াবো, সেটার সাথে কঠিনটা পড়াবো। আপনার নাম কি? হ্যাঁ, বাসিরুল। বলেন 2 নম্বরটা বলেন, জুড়ে বলুন। জানা থেকে অজানা পাঠদানের শিক্ষা। সেখানকার ফলপ্রসূ হয়, তাই না? দেখো বেসিক আছে, টাইপিং এ ফলপ্রসূ হয়। জানা থেকে অজানা পাঠদানের শিকড় ফল ফলপ্রসূ হয়। জানা থেকে অজানা, আগে যেটা জানলাম সেটা থেকে অজানার দিকে এগিয়ে যাবে। আমরা আগে যোগ বিয়োগ করলাম, তারপরে সরল অঙ্কে গেলাম, তাই না? এরকম আর কি, জানা থেকে অজানার দিকে এগিয়ে যাবো, জানা ধরে অজানার দিকে যাবো। 3 নাম্বার, আপনার কি নাম? আইডি কার্ড কোড, যারা আইডি কার্ড পান নাই নিয়ে যাবেন, তো কয়েকজনে পাবেন পরে, কারণ যারা লাস্টে দিচ্ছিলেন। বলেন 3 নাম্বারটা বলেন। এটা পাঠানো গেছে পাঠদান হবে, হ্যাঁ, বয়স ও মেধার দিক বিবেচনা করে পাঠদান, এটা কেউ বলতে পারবেন মানে কি? বয়স অনুযায়ী তো পাঠদানটা করতে হবে। একজন আপনার কি নাম? আপনার ফাতেমা, কালকে ছিলেন ক্লাসে? কালকে ক্লাসে ছিল? জয়েন হতে পারিনি, লিংক পাইনি। ও আপনি লিখছিলেন। যে যতটুকু নিতে পারে স্যার তাকে ততটুকুই দিতে হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। যে জুম থেকে একজন বলছে যে যতটুকু পারে তার ততটুকু দিতে হবে। ধন্যবাদ। 5 বছরের বাচ্চার জন্য যেটা 10 বছরের বাচ্চার জন্য এটা। আমরা একই ক্লাসে চিন্তা করি, আমি ওই দিন আলোচনা করছি, একই ক্লাস, আমি অঙ্ক পড়াচ্ছি বা আমি ইংরেজি পড়াচ্ছি, একটা বাচ্চা দেখা যাবে যে ক্লাসে যে অঙ্ক পড়াচ্ছি এটাই পারছে, পরে আসতে পারছে, কিন্তু আরেকটা বাচ্চা আছে যে অ্যাডভান্স, আরেকটা বেশি করতে যাচ্ছে, তাই না? বেশি করতে গেলে তাকে ধমক দেওয়া যাবে না, ভেরি গুড, তুমি তো ভালো পারো, তুমি আরেকটা করো। আরেকটা বাচ্চা মুটেই পারে নাই, তাদেরকে ধমক দিয়ে দিতে পারো না কেন? তাকে বলতে পারো ধন্যবাদ, তুমি পারো নাই, সুন্দর, তুমি পারবে তো, এইভাবে হেল্প করতো, তুমি এইভাবে এইটুকু করো। তার মানে একজনে একটা বা 2টা অঙ্ক করবে, একজনে 3-4টা করবে, একজন 5-6টা করবে, কিন্তু আমি আমার ক্লাসের ইয়াতে 3জনকে উৎসাহিত করবো, ব্যালেন্স দেখে করবো। হ্যাঁ, একটা বা ক্লাসের মধ্যে উচ্চ মেধা আছে, নিম্ন মেধা আছে, এই 3টাকে আমি টিচার যদি ফাইন্ড আউট না করতে পারি, তাহলে আমি তো সার্থক টিচার হতে পারবো না। আপনার কথা বুঝতে পারছেন? সার্থক টিচার হতে পারবো না, এই জন্য আমাকে 3টাকেই আমাকে খেয়াল রাখতে হবে, 3টা খেয়াল রেখে ক্লাসে পাঠদান করবে। বাড়ি কাজ দেওয়ার সময় একটা অঙ্ক বেশি দেবো, হ্যাঁ তুমি চুপচাপ, হ্যাঁ তুমি কিন্তু ভালো পারো, তুমি এই 2টা বিরান, হ্যাঁ দেখবেন উৎসাহিত। আর কেউ বলতে পারে তুমি যেহেতু পারো না, এইটা আবার করো, ভালো লাগবে না, তুমি এটা বিরানতে বলি তো, তুমি এটা বাঁচলে 2বার করো, তাই না? এইভাবে আর কি আপনি ক্লাসে ফাইন্ড আউট করবেন বাচ্চাদের, সেইভাবে তাদেরকে ট্রিট করবেন।
এটা বলা হয়েছে যে বয়স ও মেধার দিক দিয়ে বিবেচনা করে পাঠদান করতে হবে। 4 নাম্বারটা আপনি বলেন, কি নাম আপনার? বৈশা 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 মাহবুর রহমান বলেন। দেখতে পাওয়া যায়, পড়তে পারা যাবা, বলেন। হ্যাঁ, আনন্দদায়ক আনন্দদায়ক পূর্ণ পরিবেশ সৃষ্টি করে পাঠদান করলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অনুভূতি হয়, উপকৃত হয়। এটাতে কেউ বুঝেন না এরকম আছেন? সেখানে আনন্দপূর্ণ পরিবেশ কিভাবে করবো? পড়াশোনা করতে ছবি এঁকে গল্পের মাধ্যমে বুঝে শুরুতেই গল্পের মাধ্যমে আনন্দপূর্ণ, শুরু করলে হ্যাঁ শিক্ষার্থীরা সক্রিয় হয় স্যার, হ্যাঁ, আনন্দ পায়। ঠিক আছে। আনন্দপূর্ণ হলো যে শিক্ষার্থীরা খোলামেলা থাকবে, কথা বলতে পছন্দ করবে, তাই না? আপনি একটা গল্প দিতে পারেন বা উপমা নিতে পারেন, তাই না? অথবা যে একটা আকর্ষণীয় উপকরণ আগে থেকে আনলে যে আজকের ক্লাসে আমি এই উপকরণটা ব্যবহার করব, ঠিক আছে? যেমন এই যে বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে টাকার অঙ্ক আছে না, যোগ বিয়োগ, বাস্তব টাকা নিয়ে এলেন অথবা খেলনার টাকা নিয়ে এলেন, এই ধরনের। তো ক্লাসে আপনার বিজ্ঞান পড়াইলে বাস্তব বিবরণ কিছু আছে, গাছ বা ফুল বা পাতা ইত্যাদি কিছু নিয়ে আসতো, বা ওদেরকে নিয়ে ব্যবহার করে নিয়ে আসতো, অর্থাৎ ক্লাসটা বন্ধুসুলভ, পরিপূর্ণ হবে, আনন্দপূর্ণ হবে, ক্লাসের আনন্দ পাবে। আবার কেউ যদি কোনো বলতে পারলো, তাকে উৎসাহিত করলো, হাততালি দিলে, মানে আনন্দপূর্ণ পরিবেশ ফিরে আসবে, তখন সবাই মনোযোগী হবে। আমাদের ত্রিকোণের পূর্ব শর্ত, প্রথম কথাটা কি বলছিলাম? মনোযোগী। মনোযোগী না হলে ত্রিকোণ হবে না। এখানে যারা বসে আছেন, হয়তো এখানে শুদ্ধি আমাদের বসে আছেন, চিন্তা করতেছেন অন্য কথা, তাহলে তো কথাটা মনে আসবে? প্রশ্ন করলে বুঝবেন না, আসবেন। ওই জন্য মনোযোগী কথা বলা হচ্ছে যে আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করে পাঠদান করলে শিক্ষার্থীরা আন্তরিক মনোযোগী হয়, সেটা দিতে হবে। তারপরে বলা হচ্ছে বিষয় সংশ্লিষ্ট আকর্ষণীয় উপকরণ ব্যবহার। উপকরণের ইংরেজি কি? হ্যাঁ? ইনগ্রেডিয়েন্ট। এটা আমাদের বিএড এর ভাষা বলো। হ্যাঁ, টিচিং এইডস। হ্যাঁ, টিচিং এইডস, শিক্ষা উপকরণ। টিচিং এইডস, শিক্ষা উপকরণ। এখন এই অজবেলের এই সূত্রে বলা হয়েছে যে বিষয় সংশ্লিষ্ট আকর্ষণীয় উপকরণ ব্যবহার। বিষয় সংশ্লিষ্ট বলতে বিজ্ঞানের সাথে বিজ্ঞানের উপকরণ, ইসলাম ধর্মের সাথে ইসলাম ধর্মের উপকরণ, তাই না? আমরা যে ইসলাম ধর্মের বইয়ের মধ্যে আছে বিভিন্ন সূরা শেখানো, কোরআন শরীফ নিয়ে আসতে পারি, আছে না? এরকম যে কোরআন শরীফ এই সূরাতে এটা আছে, এদের মনে দাগার ব্যাপার। তারপরে যে ইবাদত বা আকাইদ পড়াবো, ওইখানে আকাশের চাঁদের ছবি বা কাবাগরের ছবি, ইবাদত, এটি করতে, তাই না? এই জাতীয় ছবি নিয়ে আসে। প্রত্যেকটা পাঠের ক্ষেত্রে বাস্তব উপকরণ ব্যবহার করার যোগ্যতা আমাকে সৃষ্টি করতে হবে। কেমন? স্যার এটা সবসময় আপনার হয়, সামনে যে, যারা বইয়ের ভিতরে পাঠ সীমাবদ্ধ না থেকে ওদের সামনে বাস্তব উপকরণগুলো তুলে ধরলে ওরা পড়াশোনায় একটু বেশি আকর্ষণীয় ভাবে মনোযোগী হয়। হ্যাঁ ওটাই বলছে, ও কথাই বলছে যে আমরা যে উপকরণটা ব্যবহার করব, আগে আমি টিচার হিসেবে কোন বিষয়ের সাথে কোন উপকরণটা সংশ্লিষ্ট সেটা আমার যোগ্যতা আমাকে অর্জন করতে হবে। তারপরে আমি সেই উপকরণটা ব্যবহার করবো। তাই জন্য বলছি বাংলার ক্ষেত্রে বাংলা, ইংরেজি ইংরেজি, ইসলামী আর গণিত, ধর্ম, এগুলা বিষয়, প্রত্যেকটা বিষয়ের উপকরণ আছে। আপনি হয়তো মনে করতে পারেন যে স্যার গাছ পড়াবো, গাছের চিত্র এঁকা বা গাছের পড়াবো, কিন্তু ইসলামিক পড়ানোর সময় গাছ পেতাম না, চিত্র পেতাম না, তাহলে কেমন? সেটা আপনি একটা চিন্তা করে ওই উপকরণ একটা সংযুক্ত করতে, তাই না? তাহলে সেটা কার্যকরী হবে। ওই যে ইয়াতে 7, 8, 9 ওইখানে বিভিন্ন মহাপুরুষদের জীবনী আছে, নবীদের জীবনী আছে। কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে কোরআন শরীফে। ওইখানের কয়েকজনের নাম এখানে আছে আর কি, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, এই ধরনের আছে।
ওদের জীবনী পড়াইতে গেলেও আপনি মনে করেন যে একটা আকাশের ছবি, চাঁদের ছবি বা মরুভূমির ছবি, তো ওই খেজুর গাছের ছবি, ওইগুলো প্রতীক দিলে ওইদিকে চিন্তা করার সুযোগ পায়, তাই না? আবার আমরা যখন নাকি যে সামাজিক বিজ্ঞান পড়াবো, ওইখানে আবার ইয়ে আছে যেটি নাকি আন্তর্জাতিক সংস্থা পড়াবো, ওগুলোরও একটা কাঠামো লিখে নিয়ে হ্যাঁ, জাতিসংঘ, ইউনিসেফ, ওগুলো লঘু, ধন্যবাদ, ওই জাতীয় লঘু আমরা ব্যবহার করি যাতে করে বাচ্চারা বুঝতে পারে। ঠিক, এই জন্য আমাকে আপনাকে আগে কোন পাঠটা পড়াইতে গেলে কোন উপকরণটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা জানতে হবে। আর আপনি যদি ওইটা চিন্তা করে আনেন তাহলে আপনার অর্ধেক কথাবার্তা বলা লাগবে। কালকে একজনে বলছিলেন যে 50-60 জন ছাত্র ক্লাসে, অর্ধেক গুলোই নিষ্ক্রিয় থাকে। সক্রিয় করবো কিভাবে? ওই যে আগে থেকে একটা উপকরণ সিস্টেম নিয়ে আসবেন পড়াশোনা। একটা উপকরণটা পড়ানো এক ফাঁকে হয়, উপকরণ সাজাইলেন, উপকরণ সাজানো বা দেখানোরও কৌশল আছে, আমি বলবো আমি উপকরণ দিয়ে দিলাম, তাহলে আবার হইব না, হইতেই হবে। আপনি আইসে পড়ার একটা পরিবেশ সৃষ্টি করবো, আলোচনা করবো, আলোচনার প্রেক্ষিত তখন উপকরণটা বের করে সাজাবো, তখন এরা খুবই মনোযোগী হবে। এই জন্য ওই কথাটাই বলছে যে বিষয় সংশ্লিষ্ট আকর্ষণীয় উপকরণ ব্যবহার, এটা আমরা বেশি জোর দিই। এই বছর আপনারা জানেন, অনেকে হয়তো জানেন না, আমাদের 83 জন বিএড পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই পাস করেছে। একটা হাততালি দিয়ে সবাই। 83 জনের মধ্যে মাশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ। 65 জন, 60 থেকে 65 জনেই A+ পেয়েছে প্র্যাকটিস টিচিং। মারহাবা স্যার, আমাদের জন্য দোয়া করুন স্যার। প্র্যাকটিস থেকে A+ পাওয়ার কারণ হলো আমাদের কলেজ থেকে এই পর্যন্ত প্র্যাকটিস টিচিং ছাড়া কাউকে ফর্ম ফিল আপ করতে দেই। আপনি ক্লাস করেন নাই, এই ব্যাপারে স্যাক্রিফাইস আছে, সমস্যা নেই। কিন্তু প্র্যাকটিস টিচিং মানে এখানে আইসা উপকরণ কিভাবে ব্যবহার করবেন, পড়াটা কিভাবে শুরু করবেন, কিভাবে ক্লাস নেবেন, আমরা 3 দিন 5 দিন 7 দিন সমানে ক্লাস নিচ্ছি। এবং একজনের ম্যান টু ম্যান কে কে দিছে কে কে দিয়ে নাই ওভাবে সিলেক্ট করে রাখছি। শেষ পর্যন্ত যারা দিতে পারে নাই এদেরকে আনছি, আইনটা পিছনে বসে রাখি, তাই দিতে হবে, যারাই লই দিতে। অনেক আছে অনেক কৌশল করছে, আপনাদের মধ্যে দেখো অনেক কৌশল, যারা ক্লাস নেয় না বা ইয়ে করে তারা দেখো সবার আগে আসে, আস্তে তো 2 দিন ধরে পাঠদান করে, আস্তে আস্তে দেখে আমার পালাইতেছে, আস্তে করে বাড়ি চলে। এরকমও কিছু আছে, ওগুলো আমরা আস্তে আস্তে শেষ করে ধরছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সত্য কথা, আমি নাম্বার বেশি দিতে চাই নাই, যেহেতু আমি জানি ক্লাস বেশি করে নাই, প্র্যাকটিস ভালো পারে নাই। এখানে একটা উপকরণ ভালো সুন্দর সাজাইতে যাই আনছে, আচ্ছা ম্যাডামে দেখে খুশি A+ দিয়ে দিচ্ছি। আমি মনে মনে ম্যাডাম এটা A+ তো পানা, স্যার আমি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে, হ্যাঁ আমরা ভালো করে প্র্যাকটিস করাইছি বলেই এই কথা বলতে পারছি যে কম পাবে, কিন্তু না মানে সে দেখে এত উৎফুল্ল যে আমাদের সব শিক্ষার্থীরাই মনে হয় নিয়মিত ক্লাস করে এবং প্র্যাকটিস টিচিং ভালো করে, ওই কথাই বলছেন। তো প্র্যাকটিস টিচিংটা ভালো করতে পারলে যে আমাদের যে ভালো রেজাল্ট কারণ পেয়েছেন নিচে এটা একটা কারণ যে আমরা প্র্যাকটিস টিচিং সবাই গেছে, সবাই অংশগ্রহণ করছে। এখানে বসে কিভাবে উপকরণ কয় ফিট বাই কয় ফিট লম্বা, কয় ফিট প্রস্থ, চতুর্দিকে কিভাবে বাউন্ডারি দিতে হবে, পোস্টার পেপারে কি লেখা লাগে, উপকরণের কিন্তু ভালো অনেক ক্লাস আছে। যদি উপকরণ হইতে হবে 18 বাই 30 ইঞ্চি, এটা চতুর্দিকে একটা বাউন্ডারি থাকবে। বাউন্ডারি মানে যে আপনারা অনেকে ব্যবহার করেন, এই যে বুরকার হাতের মধ্যে লেস ব্যবহার করছেন না, তাই লেস পুরোটা লেস, এই উপকরণ চতুর্দিকের মধ্যে লেস দিতে হবে, বাউন্ডারি দিতে হবে, লেস দিতে হবে। এখন উপকরণের ভিতরে কোনো সংখ্যা লেখা যাবে না, কি লেখা যাবে না? হ্যাঁ, উপকরণ যে পুস্তক পেপার লিখবেন এটার ভিতরে কোনো সংখ্যা লেখা যাবে না। আপনি পয়েন্ট দিতে পারেন অথবা চিত্র দিতে পারেন, চিত্র বিভিন্ন স্থান দিতে পারেন। এই জাতীয় অনেকগুলো কৌশল আছে। উপকরণের লেখার সাইজ এরকম হইতে পারে, ওই পিছনে যে বসে আছে সে বইটা পড়তে পারে যে আপনি উপকরণ লেখা এমন মনে অনেকে আছে, ওই দিন আছে উপকরণ লিখেছে রচনার মতো লিখতে বড় পুস্তক বানাইছে, কিন্তু আমি তো এখানে বসে না পড়েন, সে পড়তে পারে না, তাহলে হইলো। এই ধরনের উপকরণ ব্যবহারেরও ক্লাস আছে, কৌশল আছে, এগুলো জানতে হবে। এই তাইলে হলো বিয়ের ছাত্র। কথা বুঝতে পারছেন? এই বিষয়গুলো যে আলোচনা করছি, যারা দূরে কাছে সবাই আছে, ওকে উপকরণের ক্লাসটা যখন হবে তখন থাকবে, আর উপকরণ তৈরির পদ্ধতি কৌশল কিভাবে করা হয় এটি থাকবে। তখন আনন্দপূর্ণ পরিবেশে আমরা শিখবো, শিখবো। জটিল বিষয় না, সহজ বিষয়। আপনি আরো 5 জনকে শিখিতে পারবেন, আরো 5 জনকে শিখিতে পারবেন।
উপকরণ এই জন্য বলা হয়েছে যে বিশেষ সংশ্লিষ্ট আকর্ষণীয় উপকরণ। আপনি সারা রাত জেগে উপকরণ তৈরি করলেন, এখানে আইসা পিছন থেকে পড়তে পারলো না, কালি দেখা যায় না, বোঝা যায় না, তাহলে কিভাবে হবে, কম্বাইনেশনটা হইলো না, তাহলে কিভাবে হলো, এইগুলো আপনার ক্লাস টাইম শিখতে পারেন। তো আজকের যে আলোচনার বিষয়, এই শিখন মতবাদের আমরা আলোচনা করছি, জ্ঞান বিকাশ মতবাদের শেষ ক্লাস এটা হজবেলে, তাই না? আমরা আশা করি যে এখানে যে আলোচনার বিষয়টি এটা আমরা প্রত্যেকটি এই তত্ত্বই কিন্তু আমার ক্লাসে কিন্তু মজার ক্লাস নাই, তত্ত্ব নাই, তো তত্ত্ব করা লাগে খালি তত্ত্ব। অন্যান্য ক্লাসে বিভিন্ন আলোচনা যাওয়া যায়, কিন্তু এটি মনোযোগ দিয়ে যারা শুনছেন বাস্তব জীবনে কাজে লাগবে, আপনি একজন সফল দক্ষ শিক্ষক হইতে পারেন। এখানে যে বিষয়টা আছে, তাই না, এখানে আমরা শিখলাম যে শিক্ষাক্ষেত্রে অজবেলের শিক্ষণ তত্ত্বের যে গুরুত্ব, তাহলে এখানে 5টা বিষয় লিখলাম, তাই না? আপনারা হয়তো আরো 3-4টা বাড়াই লিখতে পারবেন বই পড়লে, কিন্তু এই 5টা মূল বিষয় যে আনছি তার তথ্য থেকে, এই তথ্যটি কোনটা কি আপনাদের কাছে অপরিচিত আছে? অপরিচিত নাই, প্রাসঙ্গিক তো, তাই না? তা আমরা পরীক্ষা আসলে লিখতে পারবো। পরীক্ষা এইভাবে আসতে পারে যে অজবেলের শিখন তত্ত্বটি কি, মূল কথা লিখ, তাই না? এই শিক্ষাক্ষেত্রে অজবেলের শিখন তত্ত্বটা কিভাবে আপনি প্রয়োগ করবেন, অথবা শিক্ষাক্ষেত্রে তার এই তত্ত্বের কি গুরুত্ব আছে, আছে কি? থাকলে লিখুন। এই তত্ত্বের বা সবগুলোই প্রয়োগমূলক প্রশ্ন। আপনি কি বুঝুন, আপনার বলতে কি বুঝেন, বা আপনার ধারণা কি যে ব্যক্ত করছে, এই জাতীয় প্রশ্নগুলো আসে, কেমন? তো এগুলো যেহেতু আমরা প্রফেশনাল টিচার, তাই না, একজন দক্ষ আদর্শ শিক্ষক হবো, এগুলো আমরা যদি জানি আমাদের বাস্তব জীবনের কাজে লাগবে। আর এখন থেকে যারা স্কুলে ক্লাস নেন একটু একটু প্রয়োগ করবেন, দেখবেন যে আপনি পরীক্ষা লিখতে পারবেন। কালকে আমাকে প্রশ্ন করছে যে বাচ্চারা ক্লাসে অমনোযোগী বা গার্ডিয়ানরা আসে না, তাহলে আমি কিভাবে এই সমস্যার সমাধান, বাস্তব সমস্যা, তাই না? আপনি যদি নিজে চিন্তা করেন আমার চেয়ে আর ভালো যুক্তি দেয়, তবে আপনাকে একজন ধৈর্যশীল বড় মনের অধিকারী হবে। শিক্ষক হবে ধৈর্যশীল এবং বিশ্বাসের মূর্ত প্রতীক। একটা বাচ্চা না, 50-60টা বাচ্চা আপনাকে একদম বিরাট একটা মাথার উপরে স্থান দিয়ে রাখছে, ওই জায়গা থেকে আপনি পড়াবেন। তাদের সাথে কখনো মানে তাদের বিশ্বাস ভঙ্গ হয় এই কাজ করবেন। দুইজন একই লেখছে, একজন পাইছে 10, আরেকজন দিলেন 6, ওর বিশ্বাসের যে আঘাতটা লাগবে, এই আঘাতটা কত যদি মারাত্মক, আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন আপনি বুঝছেন। এইটা খেয়াল রাখবেন। যেমন অনেক হয় যে ম্যাডামরা অনেক মাথার উপরে রেখে ভালোবাসে, কিন্তু দেখলো আমার লেখাটা দেখে আমার বন্ধু লেখে, কিন্তু আমারে দিল 5 আর ঘরে দিল 8, তাহলে সে কষ্ট পাবে না? এই বিষয়গুলো দেখা রাখতে হবে। হ্যাঁ, কাছাকাছি হোক, 8-9 হোক, 19-20 হোক, সমস্যা নেই। যখন 10-20 হয়ে যাবো গা, তখন এই সমস্যা, এই যে সমস্যা আমাদের কাছে আছে, যে সব টিচাররা ক্লাসের বাচ্চাদের পড়ায় ভালোবাসে, এদের প্রতি দুর্বলতা থাকে, তখন এদের একটু নাম্বার বেশি চলে যায়, 10-এর 8-9 দেওয়া যায়। আর যারা পড়ে না, আমার কাছে আসে না, একটু কম চিনি, এদের নাম্বার কম যায়। এইটা কিন্তু জাস্ট সঠিক হবে না। যখন আপনি খাতা দেখেন, মূল্যায়ন করেন, তখন সঠিক জাজ করবেন। পরে দুর্বলতা কাছে আনবেন না, এই ছাত্র আমার প্রিয় হয়, আমার কাছে পড়ে, এটা মাথায় আনবেন না। তখন বলবেন যে কেউ অন্ধ, আমি কাউকে চিনি না, আমি এখন অন্ধ, আমি কাউকে চিনি না, আমি শুধু জাজ করবো, মূল্যায়নটা সঠিক করবো, তাহলে দেখবেন যে আপনি ভালো হয়ে গেল। ক্লাসে পড়ানোর পর, যে কোনো ক্লাস নেওয়ার পরে ক্লাস শেষে একটু মূল্যায়ন করতে হবে। এটা আমাদের লেসন প্ল্যানে আসে। কিভাবে মূল্যায়ন করবেন? মূল্যায়নটা লিখিত হইতে পারে, মূল্যায়নটা মৌখিক হতে পারে। আপনি পড়ালেন পরে বললাম, যেমন আমি এখানে প্রশ্ন করি, এই যে সেতুরে বললাম যে আমি যে পড়ালাম অজবেলের কয়টার, তার তত্ত্বে কয়টা কথা বলা হয়েছে? হ্যাঁ, 5টা গুরুত্ব বলা হয়েছে। গুড, ভেরি গুড, এটা একটা মূল্যায়ন। থ্যাংক ইউ, ভেরি গুড, শুনতে পড়েছেন, 5টা গুরুত্ব বলা হয়েছে, পেরেছি। এর মানে ক্লাস পড়ার শেষে ক্লাসটা একটা মূল্যায়ন করতে যাই পারেন, এক কথা 2 কথা যাই পারেন, মূল্যায়ন করবেন। মূল্যায়ন করতে পারলে তাহলে আপনার ক্লাসটা সার্থক। পড়াই গেলেন, গাইলেন, কিছু মূল্যায়ন করলেন না, বলে ম্যাডামে কিছু মূল্যায়ন করে না, করলেন না, ঝিমাই আগে থেকে, আগেই ঝিমাইব। আপনার পাঠ পরিকল্পনার ধাপ আছে 3টা, 3টা ধাপ প্রয়োগ করবেন ক্লাসে, আপনি একজন ভালো টিচার হবেন।
কারণ এটা তো গবেষণা করে এগুলো তৈরি করছে। প্রিন্সিপাল স্যার হয়তো পড়ানো শুরু করছে কিনা জানি, পড়ানো শুরু করছে লেসন প্ল্যান পাঠ পরিকল্পনা শুরু করছে না। ও, এই পাঠ পরিকল্পনাটা এটা মাদার অফ সাবজেক্ট দিয়ে দেবে। এটা এই পাঠ পরিকল্পনা শিখন দক্ষতা কৌশল আছে, তারপরে আপনার গ্রুপের শব্দটি আছে, প্রত্যেকটা গ্রুপের মধ্যেই থাকবে এই অর্ডার যে এই এটা ভালো করে শিখবেন। এখানে 4 জায়গায় এক উত্তর লিখতে পারবেন, এই প্রশ্নের 4 জায়গায় আসতে পারে। দেখেন পাঠ পরিকল্পনা, শিক্ষাদান পদ্ধতি কৌশল, আপনি যে কথাটা বলছি এটি সব সাবজেক্টে থাকবে, কিছু কিছু টপিক আছে সব সাবজেক্টে থাকে, তাই না? তো যাক, তো আমরা যে কথা বলছিলাম ক্লাস নেওয়ার পরে মূল্যায়ন করতে, মূল্যায়ন না করলে এটা মূল্যায়ন না করলে কার্যকরিতা থাকে না, ক্লাসের ইয়েও থাকে। তো আমি যে আলোচনা করলাম আজকে শিক্ষক মতবাদ, জ্ঞান বিকাশ মতবাদের 3 নাম্বারটা পড়েছে আলোচনা করছি। কয় নাম্বার? 3 নাম্বারের 3টার নাম কে কে বলতে পারবো? 3টা যে আলোচনা করছি আজকে নিয়ে আমি আবার বলে দিচ্ছি, পরে আবার আমি নাম ধরে জিজ্ঞেস করি। প্রথমটা ছিল জাপিয়েজের জ্ঞান বিকাশ মতবাদ, দ্বিতীয় নাম্বারটা ছিল ব্রুনারের শিখন তত্ত্ব, আর 3 নাম্বারটা যে অজবলের। না, এটা লেখা ছিল, 3টা নাম ছিল, তাই না? জ্ঞান বিকাশ মতবাদের 3টা নাম ছিল অ্যারিকসন ছিল, এটা 3টে দেওয়া হয়েছে, আরো অনেক আছে এখানে। এটা পড়ো অধ্যায় আলোচনায়। তাহলে এই অধ্যায়ে জ্ঞান বিকাশ মতবাদের 3টা আলোচনা করছি। কয়টা আলোচনা করছি বলেন দিকে, বসে বলেন। 3টা আলোচনা আছে, যা পেঁয়াজের মোবাইলে গুণার কে এবং বলতেছেন? অজগর। হ্যাঁ, সুমেয় বলতেছেন, ধন্যবাদ। সুমেয় ক্লাসে বলতেছে, উত্তরটা বলতে পারছে সঠিক, ধন্যবাদ। এই জন্য এইগুলো মনে রাখবেন। তাহলে আমরা শিক্ষক মতবাদ 3 প্রকার: আচরণবাদ, জ্ঞান বিকাশ মতবাদ, সামাজিক গঠনবাদ। আগামীকাল সামাজিক গঠনবাদ শুরু করবো, আগামীকাল বিকাল শনিবার। তো এইগুলো মনে রাখবেন, কাজে লাগবে। আমি যে আলোচনা করেছি এই আলোচনার বিষয়টা ভাইবাতেও জিজ্ঞেস করবে, আপনাকে বলবে আপনি ক্লাস করেছেন কি করেছেন, কয়েকটা মতবাদের নাম বলেন, অথবা শিক্ষক মতবাদ কতবার বলেন। এটা একটা আলোচনা জানার বিষয় না। শিক্ষক মতবাদ কত প্রকার? 3 প্রকার। রোজ একজন আচরণবাদী বিজ্ঞানীর নাম বলেন, কে বলবেন? আচরণবাদী আপনি বলবেন, আচরণবাদী থর্নডাইক, ভেরি গুড। স্কিনার, তারপরে স্কিনার। ভেরি গুড। এইগুলো মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করে পারবেন না, আমি প্রতিদিন ধরিয়ে জন্য যাতে মাথায় ঢুকে, ঠিক আছে না? একটু একটু দেখবেন। আজকে আমরা অজবেলের আলোচনায় যে বিষয়গুলো শিখলাম, আশা করি আমরা সহজে বুঝতে পেরেছি, এটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো। আমরা এই শেষ দিকে ক্লাসের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলার থাকে বলতে পারে।